আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো বাচ্চারা, আজকের আলোচনার বিষয় হচ্ছে বেসিক অ্যালজেব্রা। তোমরা অনেকেই আমার অফলাইনের ক্লাসগুলো মিস করছো, তো তাদের সুবিধার জন্য আমি ক্লাসগুলো রেকর্ড করে রেখে দিচ্ছি, যাতে তোমরা তোমাদের সময় মতোটা দেখে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো। ওকে, চলো শুরু করা যাক। আমরা প্রথমেই স্টার্ট করব হচ্ছে, যেহেতু আমরা বেসিক অ্যালজেব্রা পড়াশোনা করব, একদম ভেরিয়েবল থেকে স্টার্ট করা যাক। ভেরিয়েবল, তো ভেরিয়েবল এরপরে আমরা আলোচনা করব হচ্ছে কনস্ট্যান্ট সম্পর্কে। ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট, এই দুটো হচ্ছে কোয়ান্টিটি। হ্যাঁ, কোয়ান্টিটি, এটা ভেরিয়েবল, হচ্ছে কনস্ট্যান্ট। তো বেসিক অ্যালজেব্রার জন্য এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সো আমাদের জানতে হবে। প্রথমত আমরা জানবো যে হোয়াট ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল ওয়ার্ডটা দেখো, এটা দেখলে আসলে বোঝা যাচ্ছে ভেরিয়েবলটা আসলে কি হবে। ভেরিয়েবল, ভেরি মানে হচ্ছে পরিবর্তনশীল, চেঞ্জেবল। হ্যাঁ, সেখান থেকে ভেরিয়েবল মানে হলো বিষয়টা এরকম। সাধারণত ভেরিয়েবলগুলোকে লিটারেল সিম্বল দ্বারা এক্সপ্রেস করা হয়। তাহলে আমরা বলতে পারি ভেরিয়েবল লিটারেল সিম্বল, এ লিটারেল সিম্বল। ঠিক আছে, তাহলে প্রথমত ভেরিয়েবল হচ্ছে এ লিটারেল সিম্বল that express unknown or changeable value। খুব সহজে মনে রাখার জন্য, হোয়াট ইজ ভেরিয়েবল? এ ভেরিয়েবল ইজ এ লিটারেল সিম্বল দ্যাট এক্সপ্রেস আননোন অর চেঞ্জেবল ভ্যালু। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। যেহেতু লিটারেল সিম্বল, আমাদের যে অ্যালফাবেট থেকে আমরা লিটারেল সিম্বলগুলো নিয়ে থাকি সাধারণত, যেমন ধরো এক্স, ওয়াই, এ, বি, সি, ডি, টি, এস, ইটিসি, এই লিটারেল সিম্বলগুলো হচ্ছে ভেরিয়েবল। কারণটা হচ্ছে এদের ভ্যালু আননোন, অজানা। কখন কোন ভ্যালুটা তারা অ্যাকসেপ্ট করবে সেটা আমাদের জানা নেই, চেঞ্জ হবে, চেঞ্জেবল ভ্যালু। দ্যাটস ওয়াই এগুলোকে বলা হয় ভেরিয়েবল। যদি আমরা কনস্ট্যান্ট সম্পর্কে জানি তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। কনস্ট্যান্ট হচ্ছে ফিক্সড ভ্যালু, ফিক্সড ভ্যালু। হ্যাঁ, ডাজ নট চেঞ্জ। কনস্ট্যান্ট হচ্ছে ফিক্সড ভ্যালু। এগুলো হচ্ছে আমাদের নাম্বার যেগুলো আছে, 5, 6, 3.5, 100, -100, -200, এক কথায় নেগেটিভ, পজিটিভ, রিয়েল ইন্টিজার্স যেগুলো আছে সেগুলো, তারপর হচ্ছে ফ্র্যাকশন নাম্বার যেগুলো আছে, অল নাম্বারস হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট। মানে যেগুলোর ভ্যালু কখনো চেঞ্জ হবে না, সেগুলো হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল যেগুলো, সেটা সবসময় কী হতে পারে, এটা ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই জন্য এগুলোকে নাম রাখা হয়েছে ভেরিয়েবল। এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আশা করি তোমরা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট সম্পর্কে জানতে পারছো। আচ্ছা, আমরা চলে যাই একটা যে এক্সাম্পল যদি নিই আমরা, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে, এরকম 3x + 5। ঠিক আছে, তাহলে এটা ভেরিয়েবল আর কনস্ট্যান্ট কোথায় আলাদা করে দেখি। এই যে 3 যে টার্মটা আছে, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, মানে এই 3 যেটা, এটা কনস্ট্যান্ট। এখানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল, আর 5টাও কি কনস্ট্যান্ট। আমরা কিন্তু টার্ম সম্পর্কে বলতেছি না, আমরা বলতেছি এখানে কে কে ভেরিয়েবল আর কে কনস্ট্যান্ট। তাহলে 3টা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এক্সটা হচ্ছে কি ভেরিয়েবল। যেগুলো লেটার থাকবে, লিটারেল সিম্বল যেগুলো থাকবে, সেগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল। ওকে, আচ্ছা, এখন আসো আমাদের নেক্সট আলোচনার বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এগুলো আসে, কোএফিসিয়েন্ট। নেক্সট হচ্ছে কি কোএফিসিয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা থাকে। পরীক্ষা বলে যে ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ দিস অ্যালজেব্রিক এক্সপ্রেশন। হ্যাঁ, তো হোয়াট ইজ কোএফিসিয়েন্ট? কোএফিসিয়েন্ট হচ্ছে তার নিউমেরিক্যাল ভ্যালু। প্রথমত হচ্ছে কি নিউমেরিক্যাল ভ্যালু। পয়েন্ট আকারে মনে রাখো, তাহলে খুব সহজে মনে থাকবে। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ কোএফিসিয়েন্ট? কোএফিসিয়েন্ট হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু।
তারপর হচ্ছে একটা পয়েন্ট কোফিশিয়েন্ট সম্পর্কে, সেটা হচ্ছে প্লেসড বিফোর, অন বিফোর একসঙ্গে দেওয়া যাবে না, প্লেসড বিফোর এ ভেরিয়েবল, প্লেসড বিফোর এ ভেরিয়েবল। ঠিক আছে, পয়েন্ট আকারে বলে রাখার চেষ্টা করো। 3 নম্বর পয়েন্ট কোফিশিয়েন্ট সম্পর্কে হচ্ছে মাল্টিপ্লাই দ্য ভেরিয়েবল, মানে যার সামনে থাকবে তাকে মাল্টিপ্লাই করবে। তা তোমাদের যদি জিজ্ঞাসা করা হোয়াট ইজ কোফিশিয়েন্ট, কি বলবা? এ নিউমেরিক্যাল ভ্যালু প্লেসড বিফোর এ ভেরিয়েবল মাল্টিপ্লাই দ্য ভেরিয়েবল। যেরকম আমাদের বলি 5x, এখানে 5টা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, এক্সটা হচ্ছে লিটারাল সিম্বল, দ্যাট মিনস ভেরিয়েবল। এই দেখো সামনে আছে প্লেসড বিফোর এ ভেরিয়েবল, এবং এই কোফিশিয়েন্টটা এই ভেরিয়েবলটা কি করতেছে? মাল্টিপ্লাই করতেছে। হ্যাঁ, এখানে কোনো সাইন নেই, এ 5 এবং x এর সামনে মাঝখানে কোনো সাইন নেই। সো আমরা কি বুঝবো? এখানে 5 কি করতেছে? x কে মাল্টিপ্লাই করতেছে, 5x, 5 ইন্টু এক্স, দ্যাট মিনস হচ্ছে 5 মাল্টিপ্লাই x। ওকে, আচ্ছা, তাহলে এই কি পয়েন্টগুলো মনে রাখলে আমরা কোফিশিয়েন্টটা কি খুব সহজেই বুঝতে পারবো। ভেরিয়েবলের সামনে যা থাকবে প্লেসড বিফোর এ ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলের সামনে যাই থাকবে সেটা হচ্ছে তার কোফিশিয়েন্ট। যদি আমরা কিছু এক্সাম্পল নিই তাহলে আরও কোফিশিয়েন্ট সম্পর্কে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন ধরো -5x²। ওকে, তো ভেরিয়েবল হচ্ছে আমাদের এখানে x, এই পার্টটা হচ্ছে ভেরিয়েবলের পার্ট, আর এটা উপরে যা দেখতেছো নাম্বারটা 2, এটা হচ্ছে তার পাওয়ার বা এক্সপোনেন্ট। এটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। তবে ভেরিয়েবলের সামনে হ্যাঁ যা আছে তাই হচ্ছে কোফিশিয়েন্ট। তাহলে এখানে কোফিশিয়েন্ট অফ x², কোফিশিয়েন্ট অফ x² কত? -5, মানে উইথ সাইন সহ বলতে হবে। ঠিক আছে, আবার ধরো যদি বলি 7/2x, এখানে x এর কোফিশিয়েন্ট কত? x এর সামনে যা আছে তাই 7/2, হ্যাঁ এটা হচ্ছে কোফিশিয়েন্ট। যদি বলি ax, এখানে x এর কোফিশিয়েন্ট কত? সেটা হচ্ছে x এর সামনে যা থাকবে সেটাই তার কোফিশিয়েন্ট, তাহলে a। যদি বলি -by, এখানে y এর কোফিশিয়েন্ট কত? y এর সামনে যা থাকবে তা তার কোফিশিয়েন্ট, তাহলে -b। ওকে, আচ্ছা, ওকে, তাহলে এখন আসো আমরা কোফিশিয়েন্ট সম্পর্কে কিছু আইডিয়া পেলাম। এখন আমরা দেখবো টাইপস অফ কোফিশিয়েন্ট। তো টাইপসগুলো পড়লে কোফিশিয়েন্ট সম্পর্কে তোমাদের একদম 100% কনসেপ্ট বেসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম টাইপ হচ্ছে নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট। নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট, তো নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট দিতে কীরকম? যেগুলো নাম্বার দিয়ে থাকবে, 5x, 7/2x², -100y। হ্যাঁ, এখানে যে ভেরিয়েবলগুলো দেখতে পাচ্ছ, এই ভেরিয়েবলের কোফিশিয়েন্টগুলো সব হচ্ছে নাম্বার দিয়ে। এটা ফ্র্যাকশন হতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নেগেটিভ ইন্টিজার হতে পারে, পজিটিভ ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। এগুলো হচ্ছে আমাদের কি নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট। নাম্বার দিয়ে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট। আশা করি বুঝতে পারছো। সেকেন্ড টাইপস অফ কোফিশিয়েন্ট হচ্ছে লিটারেল কোফিশিয়েন্ট। লিটারেল কোফিশিয়েন্ট মানে হচ্ছে লেটার দিয়ে থাকবে। যেমন ধরো ax², এখানে x² এর কোফিশিয়েন্ট কত? এই যে x² এর সামনে যা আছে তাই, বাট এটা লেটার দিয়ে এক্সপ্রেস করা আছে, যার কারণে এটাকে বলা হচ্ছে লিটারেল কোফিশিয়েন্ট। হ্যাঁ, -by, এখানে y এর কোফিশিয়েন্ট কত? y এর কোফিশিয়েন্ট হচ্ছে -b। ওকে, লেটার দিয়ে এক্সপ্রেস করা আছে তাই এটা হচ্ছে লিটারেল কোফিশিয়েন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের থার্ড টাইপ অফ কোফিশিয়েন্ট, সেটা হচ্ছে ইমপ্লাইড কোফিশিয়েন্ট। ইমপ্লাইড, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। implied, ইমপ্লাইড কোফিশিয়েন্ট। implied coefficient. ওকে, তো হোয়াট ইজ ইমপ্লাইড কোফিশিয়েন্ট? যদি আমরা একটা এক্সাম্পল নেই তাহলে খুব সহজে আমাদের মাথায় ক্যাচ করবে। দেখো, ধরো x, এখানে হচ্ছে -y, এগুলো হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এখানে শুধু x আছে। তো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে এখানে x আছে, এখানে তো কোফিশিয়েন্ট তো নাই। ঠিক আছে,
কোফিশিয়েন্ট ছাড়া কিন্তু কোনো টার্ম হবে না। হ্যাঁ, কোফিশিয়েন্ট অবশ্যই থাকবে। আমরা অ্যালজেব্রিক টার্ম সম্পর্কে একটু পরে পড়বো, সেখানে দেখব। তো এখানে এক্স এর কোফিশিয়েন্ট কত, তোমাদের আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ কোফিশিয়েন্ট অফ দ্য এক্স, এখানে এক্স এর কোফিশিয়েন্ট কত, তখন তোমরা একটু চিন্তায় পড়ে যাবা যে আসলে এখানে তো সামনে তো কিছুই নেই। স্যার তো বলছে যে ভেরিয়েবলের সামনে যা থাকবে তাই হচ্ছে কোফিশিয়েন্ট, এখানে তো কিছুই নেই। তাহলে এখানে কোফিশিয়েন্ট কত? এই যে টাইপের, এখানে দেখো ওয়াই এর সামনে শুধু কি আছে, শুধু সাইন আছে, নেগেটিভ সাইন, তাহলে কোফিশিয়েন্ট কত? তাহলে এই ধরনের কোফিশিয়েন্টের টাইপসটা হচ্ছে ইমপ্লাইড কোফিশিয়েন্ট। হ্যাঁ, এখানে দ্যার ইজ নো এক্সপ্লিসিটি অফ দ্য কোফিশিয়েন্ট, মানে কোফিশিয়েন্টের কোনো কি নেই, ভিজুয়ালাইজেশন নেই, মানে দেখা যাচ্ছে না, হিডেন। ওকে, তাহলে এই ধরনের কোফিশিয়েন্টকে আমরা কি বলতেছি, ইমপ্লাইড কোফিশিয়েন্ট। হ্যাঁ, তবে যখন তোমরা এরকম পরিস্থিতির শিকার হবা যে কোনো কোফিশিয়েন্ট নেই, তখন অবশ্যই কোফিশিয়েন্ট সেখানে হচ্ছে কত, 1। তাহলে এই দুইটা টার্মের মধ্যে কোফিশিয়েন্ট কত, 1। কোফিশিয়েন্ট অফ এক্স, এই যে এটার কোফিশিয়েন্ট কত, 1। আর আমরা একটু আগে কি পড়ে আসছি, কোফিশিয়েন্ট লেখার সময় অবশ্যই সাইন লিখতে হবে, তবে প্লাস সাইন থাকলে সেই সাইনটা উল্লেখ করতে হবে না, আর যদি মাইনাস সাইন থাকে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে কোফিশিয়েন্ট অফ ওয়াই কী হবে বলো তো, যদি এখানে ইমপ্লাইড কোফিশিয়েন্ট অবশ্যই 1, আর যেহেতু সাইন আছে অবশ্যই সাইনটা দিতে হবে, তাহলে হচ্ছে -1। তাহলে এই ধরনের কোফিশিয়েন্টকে বলা হচ্ছে ইমপ্লাইড কোফিশিয়েন্ট। নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট হচ্ছে নাম্বার থাকবে, লিটারাল কোফিশিয়েন্ট লিটার দ্বারা এক্সপ্রেস করা থাকবে, আর ইমপ্লাইড কোফিশিয়েন্ট হচ্ছে 1। যখন কোনো কোফিশিয়েন্ট থাকবে না তখন কোফিশিয়েন্ট হচ্ছে কত, 1। হ্যাঁ, আর অবশ্যই কোফিশিয়েন্টকে সাইন সহ কি করতে হবে, উল্লেখ করতে হবে। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের নেক্সট টপিক হচ্ছে এক্সপোনেন্ট। এটা একটা নাম হচ্ছে পাওয়ার। ওকে, এক্সপোনেন্ট সম্পর্কে আমার একটা অ্যাডভান্স লেকচার আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, তোমরা চাইলে দেখতে পারো, চ্যানেলেই দেওয়া আছে। তো আমরা এখানে বেসিক অ্যালজেব্রা পড়ার জন্য যতটুকু এক্সপোনেন্ট দরকার সব ততটুকু দেখব। হোয়াট ইজ এক্সপোনেন্ট? এক্সপোনেন্ট হচ্ছে একটা নাম্বার, এটা একটা নাম্বার, এ নাম্বার। এক্সপোনেন্ট প্রথমত কি, একটা নাম্বার। সেকেন্ড হচ্ছে এটা প্লেস থাকবে, প্লেসড অ্যাবাভ টু রাইট অফ এ বেজ। হ্যাঁ, একটু শর্টকাট আমি লিখলাম, রাইট অফ এ বেজ। দ্যাট টেলস, মানে যেটা আসলে মিন করে, দ্যাট মিন, যেটা মিন করে, কি মিন করে, হাউ মেনি টাইমস দ্য বেজ মাল্টিপ্লাই বাই ইটসেলফ। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো, হোয়াট ইজ এক্সপোনেন্ট? তাহলে আমাদের এই তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম হচ্ছে এটা নাম্বার, অবশ্যই নিউমেরিক্যাল ভ্যালু প্লাস লিটারাল সিম্বল হতে পারে। প্রথমত নাম্বার, প্লেসড অ্যাবাভ টু দ্য রাইট অফ দ্য বেজ, মানে একটা বেজের রাইট সাইডের উপরে থাকবে। দ্যাট টেলস হাউ মেনি টাইমস দ্য বেজ মাল্টিপ্লাই বাই ইটসেলফ। ঠিক আছে, তো পয়েন্টগুলো তোমরা একটু লিখে নাও, তারপর আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি আসলে এক্সপোনেন্টটা কি। ওকে, একটু পজ করে লিখে নিতে পারো। আচ্ছা, এক্সাম্পলটা দেখি। তো কি বললাম, একটা বেজের কি থাকবে, বেজ হিসেবে আমরা যে কোনো কিছু নিতে পারি। 5 নিলাম বেজ, এইটা রাইট সাইডের অ্যাভাবে থাকবে, ধর এখানে দিলাম হচ্ছে 10। তাহলে আমরা এটাকে পড়বো হচ্ছে এরকম, 5 টু দি পাওয়ার 10। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে যেহেতু বলা হলো উপরে যেটা, সেটা হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার, এটা হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার। হ্যাঁ, বা পাওয়ার, আমরা পাওয়ারটা বলতে খুব সুবিধা বোধ করি, সো পাওয়ার বলবো। আর এইটা হচ্ছে বেজ, তাহলে বেজের রাইট সাইডের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সপোনেন্ট। আর এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে হচ্ছে 5 তার নিজের সঙ্গে
10 টাইমস মাল্টিপ্লাই আকারে থাকবে এরকম 5 ইন্টু 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 5 1 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ ঠিক আছে। তাহলে 5 টু দি পাওয়ার 10 দ্বারা মিন করতেছে 5 তার নিজের সঙ্গে 10 বার মাল্টিপ্লাই হয়েছে, ঠিক আছে, মানে এক্সপোনেন্ট দ্বারা এটাই মিন করে। ওকে, তাহলে যদি আমরা এরকম লিখি x টু দি পাওয়ার 3, যার উপরে থাকবে সেটা হচ্ছে বেজ, তাহলে এখানে এক্সটা হচ্ছে বেজ, কনসেপ্ট ক্লিয়ার? এক্সটা হচ্ছে বেজ আর এক্স এর উপরে কি আছে? পাওয়ার বা এক্সপোনেন্ট, ঠিক আছে। তাহলে এটা তারা কি মিন করতেছে? এটা তারা কি মিন করতেছে? তাহলে এক্স তার নিজের সঙ্গে 3 বার মাল্টিপ্লাই হয়ে গেছে, তাই না? মাল্টিপ্লাই এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এটাকে আমরা বলবো কি? এক্স টু দি পাওয়ার কিউব, এক্স টু দি পাওয়ার কিউব, ঠিক আছে। আচ্ছা, এবার যদি তোমাকে বলি 3x ভার্সেস হচ্ছে এক্স টু দি পাওয়ার 3, আমরা এখন কোফিশিয়েন্ট আর এক্সপোনেন্টটা যদি একসঙ্গে দেখি তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। 3x এর অবশ্যই এখানে 3টা হচ্ছে x এর কোফিশিয়েন্ট, মানে x এর সামনে আছে x এর কোফিশিয়েন্ট। এটা দ্বারা কি মিন করতেছে? x প্লাস এক্স প্লাস এক্স, মানে হচ্ছে x এর রেপিটেশন, হ্যাঁ, কি আকারে? প্লাস আকারে, x এর রেপিটেশন প্লাস আকারে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? 3x। তার মানে 3টা x যদি আমরা সাম করি, প্লাস করি, তাহলে হবে কত? 3x। আর এক্সপোনেন্ট দ্বারা আমাদের কি মিন করতেছে? x এর রেপিটেশন মাল্টিপ্লিকেশন আকারে, হ্যাঁ, x এর রেপিটেশন মাল্টিপ্লিকেশন। তাহলে x ইন্টু এক্স ইন্টু এক্স হচ্ছে আমাদের এক্স কিউব, আর x প্লাস হচ্ছে আমাদের কি? 3x। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে নিজেরা তোমরা এটাকে সলভ করে দেখি আমাদের এটা কি হবে। y প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই, এটা আনসার কি? আবার এদিকে হচ্ছে y ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। তোমরা নিজেরা এটা পজ করে এটা সলভ করো, বলে এটা আনসার কমেন্ট করতে পারো, আমি চেক করব, ঠিক আছে। তো যেহেতু আমরা দেখতেছি এখানে y এর রেপিটেশন হচ্ছে প্লাস আকারে, তাহলে আমরা 1 2 3 4, তাহলে আমাদের এখানে 4y, হ্যাঁ, তাহলে কোফিশিয়েন্ট হচ্ছে 4y। আর এখানে যেহেতু আমাদের রেপিটেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন আকারে, তাহলে এটা কি হবে? y টু দি পাওয়ার 4। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার, কখন 4y হবে আর কখন y টু দি পাওয়ার 4 হবে। এখানে 4টা হচ্ছে কোফিশিয়েন্ট আর এখানে 4টা হচ্ছে এক্সপোনেন্ট। ওকে, আশা করা যায় তোমরা বুঝতে পারছো এক্সপোনেন্ট কি, তারপর হচ্ছে কোফিশিয়েন্ট কি। ওকে, তাহলে আমাদের এখন নেক্সট টপিক হচ্ছে অ্যালজেব্রিক টার্ম সম্পর্কে, অ্যালজেব্রিক টার্ম সম্পর্কে। এরপরেও যদি তোমাদের এক্সপোনেন্ট সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন মনে হয়, আমার এক্সপোনেন্ট সম্পর্কে আলাদা একটা লেকচার আছে, তোমরা দেখতে পারো। ওকে, আমরা এখন পড়বো অ্যালজেব্রিক টার্ম। অ্যালজেব্রিক টার্ম, অ্যালজেব্রিক টার্মস, ঠিক আছে। এই যে আমরা একটু আগে যে বিষয়গুলো পড়ে আসলাম, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, কোফিশিয়েন্ট, এক্সপোনেন্ট, হ্যাঁ, এই সবগুলোই হচ্ছে অ্যালজেব্রিক টার্মের এলিমেন্টস। হ্যাঁ, যদি আমরা একটা অ্যালজেব্রিক টার্ম দেখি এরকম x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 7, ওকে, এটাকে বলা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যেহেতু এখানে আমরা এটাকে টার্মও বলতে পারি। হ্যাঁ, এটা একটা অ্যালজেব্রিক টার্ম। এখানে কি কি আছে দেখো তো এই অ্যালজেব্রিক টার্মে। প্রথমত হচ্ছে আমাদের এখানে কোফিশিয়েন্ট আছে, যেটা সামনে থাকবে, বারবার বলতেছি, ভেরিয়েবলের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট, ওকে। তারপর রাইট সাইডের অ্যাবাবে, মানে উপরে যা থাকবে সেটা হচ্ছে পাওয়ার, পাওয়ার বা এক্সপোনেন্ট, ওকে। আমরা একটু আগে পড়ে আসছি যে যার উপর পাওয়ার যার, সে হচ্ছে বেজ। এটা কি? এটা হচ্ছে বেজ। আবার এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবল, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা পড়ে আসছি, বেজ, ভেরিয়েবল, হ্যাঁ, আর যেটা সামনে থাকবে সেটা কোফিশিয়েন্ট, আর এটা হচ্ছে উপরে হচ্ছে কি থাকবে? পাওয়ার, ওকে। আর এই সবগুলো মিলাই হচ্ছে কি? আমাদের অ্যালজেব্রিক টার্ম, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেখি এরকম 7x² প্লাস 3x প্লাস 5,
ওকে, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের এটা হচ্ছে একটা টার্ম, এটা হচ্ছে একটা টার্ম, এইটা হচ্ছে একটা টার্ম। এখানে তাহলে কটা টার্ম আছে? দেয়ার আর 3 টার্মস ইন দিস এক্সপ্রেশন। তাহলে হোয়াট ইজ অ্যালজেব্রিক টার্মস? টার্মস তাহলে কি? টার্মস হচ্ছে তাহলে parts of a algebraic expression of an algebraic expression separated by operational sign, ওকে। তাহলে আমি কি বললাম, এখানে মাইনাসও দিতে পারি আমি, ওকে, অথবা যদি আমি এখানে একটু ইয়ে করে দিই 7x³ x² 5x + 7, তাহলে এখানে কটা টার্মস হলো? 4টা টার্মস। তাহলে আমরা অ্যালজেব্রিক টার্মসে কীভাবে ডিফাইন করব? হোয়াট ইজ অ্যালজেব্রিক টার্মস? অ্যালজেব্রিক টার্মস হচ্ছে parts of an algebraic expression separated by operational sign, তো এখানে অপারেশনাল সাইন বলতে আমি কোন সাইনকে মিন করতেছি? অপারেশনাল সাইন হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস, অনলি প্লাস অ্যান্ড মাইনাস। আসলে অপারেশন হচ্ছে দুই ধরনের, একটা প্লাস অথবা মাইনাস। মাল্টিপ্লিকেশন হচ্ছে শর্টকাট ক্যালকুলেশন অফ অ্যাডিশন, আর ডিভিশন হচ্ছে শর্টকাট ক্যালকুলেশন অফ কি? সাবট্রাকশন। যদি না বুঝো আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দেখাই। যদি সেরকম 5 + 5 + 5, এখানে আমাদের 3টা 5 একটু বাড়াই দিই, 5 + 5, 5টা 5 কী করা হয়েছে? এখানে অ্যাড করা হয়েছে, এটাকে বলা হয় রিপিটেটিভ অ্যাডিশন, ওকে। এটাকে আমি শর্টকাট ক্যালকুলেট করতে পারি 5 × 5, তার মানে 5টা 5 মাল্টিপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তাহলে মেনলি অপারেশন হচ্ছে প্লাস। আর সাবট্রাকশনের শর্টকাট ক্যালকুলেশন কি হবে? ডিভিশন। এরকম যদি আমি 25 থেকে 25 একটা নাম্বার, এই নাম্বার থেকে 5 বার 5কে সাবট্রাক্ট করি, মাইনাস করি, তাহলে আনসার কত আসবে? 0। এরকম 25 থেকে 5 মাইনাস করে আনসার কত? 20। আবার 20 থেকে 5 মাইনাস করে আনসার কত? 15। 15 থেকে 5 মাইনাস করে আনসার কত? 10। 10 থেকে 5 মাইনাস করে আনসার কত? 5। 5 থেকে 5 মাইনাস করে আনসার কত? 0। দেখো আমি 25 থেকে 5 বার 5 মাইনাস করে আনসার কত পাইছি? 0, ঠিক আছে। তাহলে 25 থেকে 5 কতবার মাইনাস করা গেল? 5 বার মাইনাস করা গেল। এই জিনিসটাকে যদি আমরা ডিভিশনে নিয়ে আসি, 25কে তুমি 5 দ্বারা ডিভাইড করো, 25কে 5 দ্বারা ডিভাইড করো, 5 5 = 25, রিমাইন্ডার 0। এই যে কোশেনটা দ্বারা আসলে কি মিন করে? এই যে আমি 25 থেকে 5কে 5 বার মাইনাস করতে পারি, এক্স্যাক্টলি 5 বার মাইনাস করতে পারলাম, সেটাই হচ্ছে কোশেন। রিমাইন্ডার থাকতেও পারে, কোনো সমস্যা নেই। রিমাইন্ডার যদি থাকে তাহলে তুমি বুঝবা যে 5 বার তুমি কমপ্লিটলি মাইনাস করতে পারবা, আর পরে গিয়ে মাইনাস করতে পারবা না, ঠিক আছে। রিমাইন্ডার 1 থাকতে পারে, তুমি সেখান থেকে তো 5 মাইনাস করতে পারবা না। তাহলে এই যে ডিভিশনের শর্টকাট ক্যালকুলেশন হচ্ছে সাবট্রাকশনের, আর মাল্টিপ্লিকেশনটা হচ্ছে শর্টকাট ক্যালকুলেশন অফ অ্যাডিশন, মানে রিপিটেটিভ। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে অপারেশনাল সাইন বলতে আমি এখানে বোঝাচ্ছি প্লাস এবং মাইনাসকে, ওকে। তাহলে আমি কি বললাম? হোয়াট ইজ অ্যালজেব্রিক টার্মস? বলতে পারি পার্টস অফ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আমি এই দ্বারা মিন করতেছি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। পার্টস অফ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন সেপারেটেড বাই প্লাস অ্যান্ড মাইনাস, মানে প্লাস অ্যান্ড মাইনাস দ্বারা সেপারেট করা থাকবে যেগুলো, সেগুলো হচ্ছে অ্যালজেব্রিক টার্মস, ওকে। মাল্টিপ্লিকেশন ডিভিশন দিয়ে সেপারেট করা থাকবে না, ওকে। তাহলে তোমরা এখন নিজেরা বলো যে এখানে আমাদের এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে কতটা টার্মস আছে? তাহলে এখানে 4 টার্মস। কয়টা টার্মস আছে? 4 টার্মস। যদি আমি বলি 3x × 5y + 7x² + 3x + 3, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে এখানে কতটা টার্মস আছে? তোমাদের প্রথমত মনে হতে পারে 1 2 3 4 5, এখানে 5টা টার্মস। না, এটা কখনোই 5টা টার্মস হবে না। আমি একটু কি বলছি যে অ্যালজেব্রিক টার্মস থাকবে সেপারেটেড বাই অপারেশনাল সাইন, প্লাস অ্যান্ড মাইনাস অনলি। তাহলে এখানে দেখো এটা কিন্তু ডিফারেন্ট টার্মস না, এই দুইটা মিলে হচ্ছে আমাদের একটা টার্মস, ওকে। ক্লিয়ার বিষয়টা? এখানে কয়টা টার্মস? 1 2 3 and 4। তাহলে টোটাল এখানে কয়টা টার্মস আছে? 4টা টার্মস আছে। এরকম আরও থাকতে পারে 15x / 5 প্লাস হচ্ছে 7x + 3। তাহলে এখানে কয়টা টার্মস আছে বলো দেখি? এদের টোটালটা মিলে হচ্ছে একটা টার্মস, 1 2 3 4 এভাবে না, টোটালটা মিলে হচ্ছে একটা সিঙ্গেল টার্ম 1 2 3। দেয়ার আর
3 টার্মস ইন দিস এক্সপ্রেশন। ওকে, আশা করি তোমরা টার্মসের একটা আইডিয়া পেয়ে গেছো। তো আমরা এখন আজকের এই লেকচারের লাস্ট যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে লাইক টার্মস অ্যান্ড আনলাইক টার্মস। কি পড়বো? লাইক অ্যান্ড আনলাইক টার্মস। লাইক অ্যান্ড আনলাইক টার্মস এটা আমাদের লাগবে অপারেশন করতে, অ্যালজেব্রিক অপারেশন করতে লাগবে। সো আমাদের লাইক টার্মস অ্যান্ড আনলাইক টার্মস সম্পর্কে জানতে হবে। তো লাইক টার্মস আর আনলাইক টার্মসের জন্য আমার যে শর্ট যে মানে আইডেন্টিফাই করার জন্য শর্টকাট যে বিষয়টা সেটা হচ্ছে এসভি এসপি। ঠিক আছে, এসভি এসপি, এটা দ্বারা আমরা খুব সহজেই লাইক টার্মস এবং আনলাইক টার্মস কি করতে পারবো? আইডেন্টিফাই করতে পারবো। এসতে হচ্ছে সেম, ভিতে হচ্ছে ভেরিয়েবল, আবার এসতে সেম, পিতে হচ্ছে পাওয়ার। দেখো প্রতিটা টার্মিনোলজি আমাদের কিন্তু জানা, ভেরিয়েবল এবং পাওয়ার সম্পর্কে আমরা কিন্তু খুব ভালোভাবেই জানি। তাহলে এসভি এসপি দ্বারা কি মিন করতেছি আমি? সেম ভেরিয়েবল সেম পাওয়ার, বাস সেম ভেরিয়েবল সেম পাওয়ার। তাহলে হোয়াট ইজ এসভি এসপি? সেম ভেরিয়েবল সেম পাওয়ার। এটা কিসের জন্য দেওয়া হয়েছে? এটা হচ্ছে লাইক অ্যান্ড আনলাইক টার্মস মিন করার জন্য। যদি হ্যাঁ এসভি এসপি যদি এটা যদি ইয়ে করে ফিল আপ করে তাহলে সেটা হবে লাইক টার্মস। এটা কার জন্য? লাইক টার্মসের জন্য। হ্যাঁ, আদারওয়াইজ লাইক টার্মস হবে না, আনলাইক টার্মস। তাহলে কি বলবো? এসভি এসপি, সেম ভেরিয়েবল সেম পাওয়ার, সেম ভেরিয়েবল সেম পাওয়ার। একটা এক্সাম্পল দেখালে বুঝতে পারবা। দেখো, মনে করো আমাদের 7x², এদিকে হচ্ছে 3y²। তোমাদের আমি জিজ্ঞাসা করলাম যে এই দুটো টার্ম যেখানে দেখতে পাচ্তেছো তারা কি লাইক নাকি আনলাইক টার্মস? বলো। হ্যাঁ, আমরা কি করব? সেম ভেরিয়েবল সেম পাওয়ার, এসভি এসপি দ্বারা এটাকে আইডেন্টিফাই করবো। ভেরিয়েবল সেম ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স, এখানে ভেরিয়েবল হচ্ছে ওয়াই। সো দে আর নট লাইক টার্মস। তারা কি না? তারা লাইক টার্মস না। যদি এখানে আমাদের থাকতো এক্স বাট এখানে পাওয়ার থাকতো 3, এখন দেখো এসভি এসপি ফিল আপ করো। ওকে, তাহলে আমরা এসভি এসপি দিয়ে কি করব? লাইক টার্মস অ্যান্ড আনলাইক টার্মস চেক করব। ওকে, তাহলে এখানে ভেরিয়েবল এক্স, এখানেও ভেরিয়েবল এক্স, সেম সেম ভেরিয়েবল বাট ডিফারেন্ট। কোথায়? পাওয়ারে। আমরা এখানে বলা আছে যে সেম পাওয়ার হতে হবে, বাট এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে কত? 3। সো দে আর নট লাইক টার্মস। ওকে, আচ্ছা, তাহলে লাইক টার্মস কখন হবে? যখন সেম ভেরিয়েবল, যেমন ধরো 10x⁻10 আর এইটা হচ্ছে 5x⁻10। এবার দেখো তো আমাদের এই ক্রাইটেরিয়া ফিল আপ করে কিনা? সেম ভেরিয়েবল, হ্যাঁ, এখানে ভেরিয়েবল এক্স, এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স। তাহলে পাওয়ার কত? এই এক্স এর পাওয়ার হচ্ছে 10, এই এক্স এর পাওয়ার হচ্ছে 10। তাহলে এরা সেম ভেরিয়েবল এবং সেম পাওয়ার মেনটেন করতেছে। সো দে আর লাইক টার্মস। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যেখানে কোফিশিয়েন্ট 10, এখানে কোফিশিয়েন্ট 5। হ্যাঁ, আমাদের কোফিশিয়েন্টের কোনো কন্ডিশন কিন্তু এখানে ছিল না লাইক টার্মসের জন্য। সো কোফিশিয়েন্ট আমাদের এখানে কোনো প্রভাব ফেলবে না। কোফিশিয়েন্ট যাই থাকুক না কেন, আমাদের সেম ভেরিয়েবল সেম পাওয়ার হলেই তারা হবে লাইক টার্মস। আর লাইক টার্মস এবং আনলাইক টার্মসের যে কনসেপ্টটা আমাদের অ্যালজেব্রিক এডিশন সাবট্রাকশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা ভালো করে দরকার হলে 2-1বার ভিডিওটা দেখবা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে সেম ভেরিয়েবল সেম পাওয়ার হলে আমরা সেটাকে বলবো লাইক টার্মস, আদারওয়াইজ আমরা বলবো সেটা লাইক টার্মস না। লাস্ট একটা কোশ্চেন দিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফাইন্ড দ্য লাইক টার্মস of 99x⁵। ওকে, এখানে আমাদের 4টা টার্মস দেওয়া আছে নিচে, 1 2 3 4। এই 4টা টার্মসের মধ্যে কে কে 99x⁵ এই টার্মের লাইক টার্মস। তো আমরা কি করবো? এসভিএসপি অ্যাপ্লাই করবো এখানে, সেম ভেরিয়েবল সেম পাওয়ার। হ্যাঁ, মোটামুটি সবগুলোকে আমি সেম ভেরিয়েবল দিয়ে দিছি এখানে।
ওকে, তোমরা কি বের করতে পারছো? তাহলে 99x⁵ এর লাইক টার্মস বা সিমিলার টার্মস কে কে আছে এখানে? তাহলে সেম ভেরিয়েবল সেম পাওয়ার, সবগুলোতে আমি সেম ভেরিয়েবল দিয়ে দিচ্ছি এখানে, সব এক্স। এখন আমাদের যা দেখতে হবে পাওয়ার কোথায় সেম আছে। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার 5, এটা হচ্ছে পাওয়ার 5, এটা হচ্ছে পাওয়ার 5। সো এই 3টা টার্মস হচ্ছে লাইক টার্মস, আর এটা লাইক টার্মস না, কারণটা হচ্ছে পাওয়ার এখানে 3। ওকে, আশা করা যায় তোমাদের লাইক টার্মস বা সিমিলার টার্মস সম্পর্কে যে কনসেপ্টটা এটা ক্লিয়ার। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট টাইম অ্যালজেব্রিক এক্সপ্রেশন সম্পর্কে এবং অ্যালজেব্রিক এক্সপ্রেশনের যে অপারেশনগুলো আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।